বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 5 বিন্যাস এবং সমাবেশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর আগে আমরা একটি লেকচারে ফ্যাক্টরিয়াল সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা ফ্যাক্টরিয়াল n কে ভেঙে কিভাবে লিখতে হয় সে বিষয়ে জেনেছি। যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়ালকে কিভাবে প্রকাশ করতে হয় আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বিন্যাসের অঙ্ক করব। কিন্তু বিন্যাসের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন সেই সূত্রগুলো নিয়েই প্রথমে আলোচনা করব। বিন্যাস, যার ইংরেজি শব্দ হলো পারমুটেশন। এই পারমুটেশন শব্দের প্রথম বর্ণ হলো পি। আমরা যখন বিন্যাসকে প্রকাশ করব বা বিন্যাসের অঙ্ক করব তখন আমরা এই পি বর্ণটিকে ব্যবহার করব। বিন্যাস মানে হলো সাজানো বা গুছানো বা অ্যারেঞ্জ করা। এজন্য আমরা বিন্যাসের অঙ্কে বর্ণনার মধ্যে পাবো কত ভাবে সাজানো যায়, কত রকমে গুছানো যায়, কত রকমে বিন্যাস করা যায়। এই ধরনের শব্দ দেখলে আমরা বুঝতে পারবো যে এটি হলো বিন্যাসের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, বিন্যাসের অনেকগুলো সূত্র আছে। আজ আমরা দুইটি সূত্র নিয়ে কথা বলবো, যার সূত্র নাম্বার 1 হলো n সংখ্যক বস্তু বা জিনিস বা এলিমেন্ট হতে r সংখ্যক নিয়ে বিন্যাস সংখ্যা NPR। লক্ষ্য করো, আমার সর্বমোট কতগুলো বস্তু আছে? n সংখ্যক। আমি কয়টা করে নিতে পারবো? r সংখ্যক। তাহলে n আর r এর মধ্যে একটি সম্পর্ক আছে, সেটি হলো n always greater is equal to r। n সব সময় r এর থেকে বড় হবে অথবা r এর সমান হবে, কখনোই কিন্তু r n থেকে বড় হতে পারবে না। লক্ষ্য করো, আমরা যখন ফ্যাক্টরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম তখন একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম যে a b c নামে তিনটি বর্ণ আছে। তা আমি ইচ্ছা করলে এই তিনটি হতে তিনটি করে নিয়ে সাজাতে পারি। আবার এমন হতে পারে তিনটি হতে দুইটি করে নিয়ে সাজাতে পারি। তাহলে দেখো এখানে n আর r এর মধ্যে সম্পর্ক, যতগুলো আছে ততগুলো নিয়ে সাজাতে পারি অথবা তার থেকে কম সংখ্যক নিয়ে আমি সাজাতে পারি। কিন্তু এরকম কখনো হবে না যে 4টি বর্ণ আছে তুমি 5টি করে নিয়ে সাজাও, সেটি কিন্তু আসলে অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছি n এবং r এর মধ্যে সম্পর্ক। এখন গতদিন আমরা ফ্যাক্টরিয়াল সম্পর্কে আলোচনা করেছিলাম। এই NPR কে আমরা যদি ফ্যাক্টরিয়াল দিয়ে প্রকাশ করতে চাই তাহলে নিয়মটা হলো উপরে যেটা আছে এটা আমার উপরে ফ্যাক্টরিয়াল দিতে হবে, আর এই দুটাকে বিয়োগ করে আমাকে নিচে ফ্যাক্টরিয়াল দিতে হবে। তাহলে NPR কে আমরা ভাঙবো, একটি ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশের উপরে হবে ফ্যাক্টরিয়াল n আর নিচে হর হবে n - r এর ফ্যাক্টরিয়াল। এবার লক্ষ্য করো, আমরা ফ্যাক্টরিয়ালের সূত্রের সময় যে উদাহরণটি দিয়েছিলাম a b c তিনটি বর্ণ আছে, তাহলে তিনটি হতে আমি যদি দুইটি করে নিয়ে সাজাই তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস সংখ্যা হবে 3p2। দ্যাট মিন্স উপরেরটা উপরে ফ্যাক্টরিয়াল আর এই দুটো বিয়োগ করলে নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল 1। তাহলে উপরে হচ্ছে 3 * 2 * 1 আর ফ্যাক্টরিয়াল 1 এর মান আমরা গতদিন শিখেছি। ফ্যাক্টরিয়াল 1 এর মান হলো
1, তাহলে আমি কত পেলাম 6। তাহলে তিনটি বর্ণ হতে দুইটি করে নিয়ে আমি যদি সাজাই তাহলে বিন্যাস সংখ্যা কত হবে 6। আমরা গতদিন কিন্তু ফ্যাক্টরিয়ালে এটি দেখিয়েছিলাম যে 6 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই বিন্যাসের এই সূত্র দিয়ে একটি অঙ্ক করি। ধরি ডটার DAUGHTER, ডটার নামে একটি ইংরেজি শব্দ। এই শব্দে মোট বর্ণ কতগুলি আছে? ডটার শব্দে 1 2 3 4 5 6 7 8 8টি বর্ণ আছে। এখন প্রশ্ন করা হলো যে এই ডটার নামক শব্দটির বর্ণগুলিকে কত ভাবে সাজানো যায়, তার বিন্যাস সংখ্যা বের করতে হবে। এখন আমাকে কিন্তু বললো না যে আমি কয়টা করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি না বলে দেয় সাধারণভাবে আমরা বুঝে নিব যতগুলো বর্ণ আছে আমাকে সবগুলোই নিতে হবে, অর্থাৎ 8টি হতে আমাকে 8টি বর্ণই কিন্তু নিতে হবে। তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস সংখ্যা 8p8, তার মানে কি ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 0। তাহলে সংক্ষেপে আমরা লিখতে পারি হলো ফ্যাক্টরিয়াল 8, আর ফ্যাক্টরিয়াল 8 এর মান যেটা হবে সেটা হলো আমাদের অ্যানসার। আমরা একটা সূত্র লিখলাম, সেই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে সূত্রটা কিভাবে ব্যবহার করব আমরা বুঝতে পেরেছি। এবার আসি সূত্র নাম্বার 2। এখানে বলা হচ্ছে যে n সংখ্যক বস্তু, n সংখ্যক বস্তু বা n সংখ্যক এলিমেন্ট, এই বস্তুর মধ্যে ধরো a সংখ্যক একটি গ্রুপ, আবার মনে করো যে b সংখ্যক অপর একটি গ্রুপ, আবার মনে করো যে c সংখ্যক আলাদা, ওই দুটির মতো না, আলাদা একটি গ্রুপ। এইরকম ভাবে n সংখ্যক বস্তুর মধ্যে একাধিক গ্রুপ থাকতে পারে, একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। অবশিষ্টগুলি ভিন্ন ভিন্ন। এমন ক্ষেত্রে বিন্যাস সংখ্যা সমান ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল a ইনটু ফ্যাক্টরিয়াল b ইনটু ফ্যাক্টরিয়াল c। লক্ষ্য করো, আমার n সংখ্যক বস্তু বা n সংখ্যক এলিমেন্ট আছে, যার মধ্যে a সংখ্যক ছোট্ট একটা গ্রুপ আছে, b সংখ্যক আরো একটা ছোট গ্রুপ আছে, c সংখ্যক আরো একটা ছোট গ্রুপ আছে। আবার অবশিষ্ট যে উপাদান, অবশিষ্ট যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সব ভিন্ন ভিন্ন, মানে একটা একটা করে। তো একটা আসলে কখনো গ্রুপ না। গ্রুপ হতে গেলে কমপক্ষে দুইটি হতে হবে অথবা তার থেকে বেশি হতে হবে, তাদেরকে আমরা গ্রুপ চিন্তা করব। তাহলে আবার এভাবে চিন্তা করো না স্যার সূত্র লিখে দিয়েছে এখানে তিনটা গ্রুপের কথা বলছে, সবসময় তিনটা গ্রুপে হবে না। একটা গ্রুপও হতে পারে, দুইটা গ্রুপও হতে পারে, তিনটা গ্রুপও হতে পারে, গ্রুপ নাও হতে পারে। যখন গ্রুপ হবে না তখন হলো 1 নম্বর সূত্র, আর যখন গ্রুপ হবে তখন হলো এই সূত্র। কি করতে হয়? সর্বমোট যে সংখ্যা আছে সেটি হবে ভগ্নাংশের উপরে ফ্যাক্টরিয়াল n, আর ছোট ছোট যে গ্রুপগুলো আছে সেগুলোকে আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে লিখব, পরস্পরের সাথে কি করব? গুণ করব। আর এই যে যারা ভিন্ন ভিন্ন ছিল এদেরকে আমরা লিখব না, আসলে ইচ্ছা করলে লিখতে পারি। এখানে আমি লিখতে পারি যে ফ্যাক্টরিয়াল 1 ইনটু ফ্যাক্টরিয়াল 1। তো ফ্যাক্টরিয়াল 1 আমার লিখে কোনো লাভ হবে না, কারণ ফ্যাক্টরিয়াল 1 এর মান কত? 1, সেই জন্য এটা আমি লিখব না। এজন্য বলা হলো যে যেগুলো ভিন্ন ভিন্ন থাকবে তাদের আর ফ্যাক্টরিয়াল দরকার নেই, শুধু যেগুলো একের বেশি সংখ্যক থাকবে অর্থাৎ ছোট ছোট গ্রুপে বিভক্ত থাকবে আমরা তাদেরকে ফ্যাক্টরিয়াল দিয়ে প্রকাশ করব এবং হরে কি করব? পরস্পরের সাথে গুণ করে দেব। তাহলে আমরা এই পদ্ধতির একটি অঙ্ক করি। ধরো রাজশাহী RAJSHAHI, রাজশাহী একটি শব্দ। এই শব্দে
এই শব্দে বর্ণ কতগুলি আছে? 1 2 3 4 5 6 7 8 8টি বর্ণ আছে। 8টি বর্ণ আছে। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এ আছে 2টি, এই যে 1টি 2টি, এইচ আছে 2টি, এই যে দেখো একটা এইচ একটা এইচ, তাহলে এ আছে 2টি, এইচ আছে 2টি, আর একটা, জে একটা, এস একটা, আই একটা, এই হলো 4টা, এই সব মিলে 8টা। তাহলে এখানে বিন্যাস সংখ্যা কত? বিন্যাস সংখ্যা হলো ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। এটা হলো আমার অ্যানসার। এখন এটার উত্তর যেটা হয় হবে। আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর সূত্রের ব্যাখ্যা করলাম এবং সেই সূত্র দিয়ে একটি অঙ্ক করলাম। আমাদের অঙ্কটা কিন্তু কি ছিল? ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর। তার বিন্যাস সংখ্যা কত ছিল? বিন্যাস সংখ্যা ছিল 8p8, যেটাকে আমরা লিখেছিলাম ফ্যাক্টোরিয়াল 8। আর 2 নম্বর সূত্র আমরা আলোচনা করেছি, সেখানে অঙ্কটা ছিল কি ছিল? রাজশাহী। রাজশাহী, রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা কেমন হয়েছিল? বিন্যাস সংখ্যা আমরা লিখেছিলাম ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। লক্ষ্য করো আমরা এনপিআর, এটি হলো বিন্যাসের সাধারণ সূত্র। আর ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল a ফ্যাক্টোরিয়াল b ফ্যাক্টোরিয়াল c, এটি হলো বিন্যাসের গ্রুপিং আছে এই ধরনের সমস্যা সমাধানের জন্য সূত্র। এখন কথা হলো যে তোমাকে একটা অঙ্ক দেয়া হলো, তুমি বলে স্যার আমাকে একটা অঙ্ক দেয়া হলো, আমি এখন এটা 1 নাম্বার দিয়ে করব না 2 নাম্বার দিয়ে করব? আমি কি এই সূত্রতে যাব নাকি এই সূত্রতে যাব? কোন সূত্রতে যাব? আমি বলবো যে তুমি অবশ্যই এই গ্রুপিং এর সূত্র দিয়ে অঙ্ক করতে চেষ্টা করবে। তুমি যদি এই গ্রুপিং করতে ব্যর্থ হও, অর্থাৎ এক জাতীয় উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ভিন্ন ভিন্ন, তখন তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করবে। তাহলে প্রশ্ন হলো স্যার এই সূত্রকে 2 নাম্বার দিলেন না কেন? এটি যদি আমি প্রথমে ইউজ করার চেষ্টা করি তাহলে এটাই তো 1 নাম্বার সূত্র, তাহলে এটা হবে 2 নাম্বার সূত্র। আসলে বিষয়টি সেরকম নয়। আমি একটু পরে ব্যাখ্যা করব যে এই দুইটা সূত্র আসলে একই সূত্র, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমি দুইটা নাম দিয়েছি। এটাকে বলছি আনগ্রুপিং সূত্র আর এটা হলো গ্রুপিং এর সূত্র। আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। লক্ষ্য করো এখানে কয়টি বর্ণ আছে? 8টি। এখানে 8টি বর্ণ আছে। এই 8টি বর্ণের মধ্যে এক জাতীয় আছে কি? দেখো এখানে ডি একটাই আছে, এ একটাই আছে, ইউ কিন্তু একটাই আছে, জি এইচ টি ই আর সবাই কিন্তু একটা একটা করে আছে। তাহলে আমি যদি এটাকে গ্রুপিং এর সূত্রতে দিতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো ফ্যাক্টোরিয়াল 8 লিখতে হবে আর নিচে লিখতে হবে ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 1 ইনটু, এভাবে কতগুলো দিব? 8টা ফ্যাক্টোরিয়াল 1 দিব। তো ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত? 1। তাহলে দেখো তো ফাইনালি এটা কি হলো? ফ্যাক্টোরিয়াল 8ই তো থাকলো। তাহলে আমি যদি বলি এটা আমি গ্রুপিং এর সূত্র দিয়ে করেছি, তাহলে মিথ্যা বলা হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে কোনো অঙ্ক করার সময় আমরা চেষ্টা করব গ্রুপিং এর সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করতে। যখন আমি দেখব যে গ্রুপিং করা যাচ্ছে না, তখন আমি এই সূত্র দিয়ে অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিন্যাস সমাবেশের দ্বিতীয় আলোচনায় আজ আমরা বিন্যাসের 2টি সূত্র নিয়ে কথা বলেছি, বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটি সূত্রের জন্য আমরা ব্যাখ্যা দিয়েছি এবং এই 2টি সূত্র যে আসলে একটাই সূত্র, প্রেক্ষাপট অনুযায়ী বর্ণনা করতে গিয়ে আমরা সূত্র 1 এবং সূত্র 2 নাম দিয়েছি। আশা করি তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিন্যাসের দ্বিতীয় আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। বিন্যাসের তৃতীয় আলোচনায় আমরা আরো অঙ্ক করব।
আরো সূত্র নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে